শুভেচ্ছা সবাইকে। আমি আবু বকর সিদ্দিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দৈনিক সময়ের কাগজে আজ আমাদের অতিথি একজন লেখক, নাট্যকার এবং টেলিফিল্ম নির্মাতা সাকিব রায়হান। যেই প্রতিভাবান মানুষটি একসময় প্রতিভার তার লেখাপড়ার মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। উনি যখন মেজর হিসেবে 12 বছর চাকরি করার পরে স্বেচ্ছায় অবসরে আসেন। তারপরে উনি লেখালেখি শুরু করেন। লেখালেখিতে এখন ওনার প্রকাশিত বইয়ের সংখ্যা 12টি। আর একই সঙ্গে উনি নাটক লিখেছেন, নাটক পরিচালনা করেছেন, টেলিফিল্ম বানিয়েছেন। আর একই সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। আমরা সাকিব রায়হানকে স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের কাগজ স্টুডিওতে আসার কারণে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শুরু করব, তার আগে ওনার কাছে যাচ্ছি। আমরা শুরু করব ওনার কথা, ওনার বইয়ের কথা। তার আগে ওনাকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। জনাব সাকিব রায়হান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু বকর ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু কথা বলার জন্য কৃতজ্ঞ। লেখালেখির যে শুরুটা, সেই অনুপ্রেরণা আপনি কিভাবে পেলেন, বা কেন মনে হলো যে লিখতে আসবেন? আমি লেখালেখি শুরু করি আসলে তখন যতটুকু মনে পড়ে, আমার ক্লাস 6-এ পড়ি। প্রথম লিখি হচ্ছে একটা কবিতা। তো আপনি যে বলেন যে কিভাবে, কি নিয়ে অনুপ্রেরণা বা কি, কিছুই যাই না। স্কুলের বই পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ করে খাতা এবং কলম দিয়ে একটা কবিতা লিখলাম। তো কবিতা লেখার পর ওইটাই শুরু। তারপরে যখন একটু মনে হতো, অবসর পেতাম বা কখন কখন লিখতে ইচ্ছে হতো, একটা দুইটা করে কবিতা লিখতাম। তো তখন বিভিন্ন শিশুদের জন্যে পত্রিকা ছিল, তো ওরকম জায়গায় বা ম্যাগাজিন ছিল, লেখা পাঠাতাম, লেখা ছাপা হতো। ওখান থেকে আসলে শুরু, কোনো কিছু ভেবে না, হঠাৎ করেই মনে হলো একটু লিখি, লেখা পাঠাই কোথাও, এরকমভাবেই শুরু আসলে। উনি যে 12টি বই লিখেছেন, সেখান থেকে আমরা অল্প অল্প একটু জেনে আসতে চাই। প্রথমে আমি জিজ্ঞাসা করতে চাই যে জমিদার বাড়ি নামে আপনার একটা খুব জনপ্রিয় একটা উপন্যাস আছে। জমিদার বাড়ি উপন্যাসটা গোয়েন্দা উপন্যাস, এটা ডিটেকটিভ ক্যাটাগরিতেই পড়ে, কিন্তু একটু আমি পুরানো ধাঁচের আনার চেষ্টা করেছি, যে আমরা ছোটবেলায় পড়তাম রহস্য পত্রিকায় বা রহস্য উপন্যাস বা গল্প, তো ওই ধাঁচেরই একটা ডিটেকটিভ লিখি। তো এটা মূলত দেখবেন, যদি আপনি যেহেতু পড়েছেন, আধুনিকতা এবং প্রাচীন একটা সংমিশ্রণ আছে ধাঁচের মধ্যে। এটা সব বয়সীদের জন্য, সবার জন্য উপযোগী করেই লেখা, জাস্ট একটা খুব ইন ডেপথ ডিটেকটিভ, মানে বা টিপিক্যাল ডিটেকটিভ না বলে আমি এটাকে একটু বলতে চাই যে পুরাতন বা প্রাচীন ধাঁচের একটা মজার ডিটেকটিভ। আচ্ছা, আমরা ফিরে আসা একটা দুর্দান্ত উপন্যাস। এই সময়ের যখন হচ্ছে পারিবারিক সম্পর্ক ছিন্ন, সেই সময়ে আপনার এই ফিরে আসা উপন্যাসটি আমাদের কাছে একটা অমূল্য সম্পদ। ফিরে আসা উপন্যাস আমি লিখেছিলাম মূলত টিন এজারদেরকে নিয়ে, বা তাদের যে বয়ঃসন্ধি সময়টার যে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ আসে, এই সময়ের তাদের কিছু মনস্তাত্ত্বিক দিক নিয়ে আমি চেষ্টা করেছি লিখতে। বাইরনের ডন হুয়ান একটা কিন্তু নামকরা কাব্যগ্রন্থ, মানে ওখানে উনি একটা জিনিস লিখেছিলেন যে যে পিতৃহীন সন্তানকে রেইজ করা, একটা মা যখন করেন, এটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস, আবার করতে পারলে দারুণ কিছু হয়ে যায়। তো ফিরে আসাতেও কিন্তু এখানে যে কেন্দ্রীয় চরিত্র সাফওয়ান, ও ছেলেটারও কিন্তু বাবা খুব অল্প বয়সে মারা যায়। তাকে ঘিরেই এই কাহিনীটা, মায়ের সাথে তার ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া, বিভিন্ন পরিপ্রেক্ষিতে, কিছু ভুল বোঝাবুঝিতে, বাস্তবতায় এবং একজন শিক্ষকের মাধ্যমে তার মানসিক এবং চিন্তার যে পরিবর্তন আসা, এবং একটা ছেলে যখন, মেধাবী ছেলে যখন মানসিক পরিবর্তনের মাধ্যমে নিজেকে আবার পুনরুদ্ধার করতে পারে, তখন যে যে দিকটা যে তার যে স্ট্রং দিকটা দেখা যায়, সেটাকে আমি তুলে আনার চেষ্টা করেছি। এটা একটা, বলতে পারেন যে
যারা পড়ালেখায় অমনোযোগী কিংবা কোনো কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে পরিবার থেকে দূরে থাকার চেষ্টা করছে, তাদের ফিরে আসার গল্প। দুর্দান্ত। এই শীতল রক্তপথ নামে আপনার একটা থ্রিলার গল্প, এর সাথে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা, এবং শীতল রক্তপথ নিয়ে যদি কিছু বলেন। শীতল রক্তপথ একদমই একটা ক্লাসিক্যাল ডিটেকটিভ। এটা একটা সিরিয়াল কিলারের উপরে মেথোডোলজি, প্রপার ওয়েতে যে ডিটেকটিভ যে প্রবলেমগুলা হচ্ছে বা যে মার্ডার কেস, সেটা সলিউশন খুঁজে বের করা। এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে এটাই, বাট আমার জীবনে ঘটে যাওয়া বা আমার দেখা কোনো ঘটনা না, এটা কাল্পনিক। আপনার অন্যতম একটা উপন্যাস ত্রিকাল, যেটা নিয়ে আপনার একটু ভালো লাগার মতো কিছু স্মৃতিও আছে, সেই বিষয়ে যদি একটু বলেন। প্রত্যেকটা লেখকেরই, প্রত্যেক ক্রিয়েটিভ মানুষেরই আমার মনে হয় একটা নিজের জন্য কিছু করা থাকে। তো ত্রিকাল হচ্ছে সেরকম। এটা আমি মনে করি আমার জন্য আমার লেখা, একদমই সব লেখাই আমার জন্যে। বাট এই ত্রিকাল লেখাটা আসলে আমার মনের ভিতর থেকে একটা লেখা। এখানে 3টা জেনারেশন সাইড বাই সাইড গিয়েছে, দাদা, বাবা এবং ছেলে। 3টা জেনারেশনকে পাশাপাশি রেখে আমি তাদের চিন্তা, তাদের সামাজিক মূল্যবোধ, এটার এই সূক্ষ্ম অনুভূতিগুলা এবং প্রতিটা সম্পর্কের যে একটা নিজস্বতা আছে, সেটা নিয়ে এই গল্পটা চলে এসেছে। এবং পরে 3টা ঘটনা একটা বিন্দুতে যে মিলেছে, এবং মিলার পর আমরা দেখতে পাই যে আসলে জীবনের সবকিছু শেষে নৈতিকতা যেটা, সেটাই থেকে যায়। সো এটা আমি মনে করি পাঠকদেরকে আমি বলবো যে এটা আমার মনের কথা, আমার উপলব্ধি জীবন সম্পর্কে, আমার দর্শন। সো ভালো লাগবে, এটা ভিন্ন ধরনের ভালো লাগার জন্ম দেবে। আবৃত্তি উপন্যাস নিয়ে অনেক লেখালেখি বা কিছু কথা বিভিন্ন জায়গায় আসছে, সেই রহস্য ঘেরা আবৃত্তিটাকে আপনি কিভাবে দেখছেন? আমার আবৃত্তি আসলে প্রথম উপন্যাস। এটা একদমই কাল্পনিক না। এটাই মজার বিষয়। এটা আমার পরিচিত একজনের ঘটে যাওয়া জীবনের কিছুটা, এটার সাথে কিছুটা আমি বলতে যাচ্ছি, কিছু জায়গায় মিল আছে। সেটা সেটাই হচ্ছে, সেখান থেকে আমার এই ইন্সপিরেশনটা নেয়া, তার ব্যক্তিগত জীবন থেকে, তার অনুমতি নিয়েই। যদিও অনেকটাই কাল্পনিক, আমি বলতে চাচ্ছি জাস্ট কিছু জিনিস আছে যেটা আমাকে লিখতে অনুপ্রেরণা দিয়েছিল। এটা একটা রহস্য ঘেরা, কিছু কিছু রহস্য থাকে এই পৃথিবীতে যার সমাধান আমাদের জানা নেই। কখনো মনে হয় যে এটা অবিশ্বাস্য, কখনো মনে হয় এটা কাল্পনিক। তারপরেও রহস্য তো রহস্যই। প্রতিশোধ নিয়ে আপনি, প্রতিশোধ উপন্যাসে আপনার স্কুল জীবন থেকে শুরু করে একটা দুর্দান্ত স্টোরি, যেটাকে আমরা মনে করি যে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া, এই গল্পটাই বারবারই যেটা মনে হয় যে এটা আসলে আপনার জীবনেরই একটা গল্প, মানে এরকম কিছু কি? প্রতিশোধ একদমই মৌলিক বাংলাদেশের প্রেক্ষাপটে একটা থ্রিলার কিছু তৈরি করা যায় কিনা, এটাই ছিল আমার অনুপ্রেরণা বা চিন্তা। সেখান থেকে আমার প্রতিশোধ লেখা। ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাই না, একদমই কাল্পনিক। সূর্যের রাত নামে যে উপন্যাসটি আছে, এটার অনুপ্রেরণা বা এটাকে লিখতে আপনার কিভাবে? যেখানে আমাদের সামাজিক অসামঞ্জস্যতাকে তুলে ধরে একটা সুন্দর দর্শনকে আনার চেষ্টা করেছি। এটা একটা কেন্দ্রীয় চরিত্রে যারা আছে দেখতে পাবেন, তাদের মধ্যে একটা দার্শনিক যে চিন্তা, জীবনকে উপলব্ধি করা, জীবনের সবকিছু যে অর্থ না, জীবনের সবকিছু যে চাকচিক্য বা আনন্দ ফুর্তির মধ্যে সীমাবদ্ধ না, অনেক সাধারণ জীবনযাপনের মধ্যেও যে খুব ভালো লাগার কিছু জন্ম হতে পারে। তুমি রবে নীরবে, এটা আপনার অন্য একটি উপন্যাস, এটা নিয়ে অনেক কথা, কাকে নীরবে এইভাবে পালন করছেন, লালন করছেন। মজার বিষয় হচ্ছে আমার 6-7টা উপন্যাস লেখার পরেও আমি কোনো রোমান্টিক উপন্যাস লিখি নাই। তখন অনেক জায়গা থেকে আমার পাঠকেরা বলছিল যে আপনি রোমান্টিক উপন্যাস কেন লিখছেন না, আমরা একটা একদমই পিওর রোমান্টিক উপন্যাস চাই। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, একটা রোমান্টিক উপন্যাস লিখি। সেখান থেকে তুমি রবে নীরবে, তো আমি মনে করি এটা পিওর একটা রোমান্টিক উপন্যাস। আর ওর পাশাপাশি যে ভয়ঙ্কর রাত, এটাও একই ধরনের। এটা শুনলে মনে হবে যে হরর, আসলে হরর না, এটাও ডিটেকটিভ। সাতার নামে যে উপন্যাসটি, জি, এটাও ডিটেকটিভ লাভলু সিরিজেরই পিওর ডিটেকটিভ একটা উপন্যাস। এটা একটা মার্ডার কেসকে ঘিরে, বাট যেটা হচ্ছে শীতল রক্তপথে ছিল হচ্ছে সিরিয়াল কিলার, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল মার্ডারকে নিয়ে।
আচ্ছা, এবারের বই মেলায় আপনার আসছে মাঝে কিছু শূন্যতা। তো মাঝে কিছু শূন্যতা এবারও যেটা হচ্ছে যে পরিপূর্ণ একটি সংসারের মাঝে হঠাৎ করে পাওয়া না পাওয়া অথবা এই যে যে হিসাব মেলে না সেই বিষয়ের উপরে এই বইটা চমৎকার, এবং আমরা মেলায় খোঁজ নিয়ে দেখেছি যে এবার আহ, বিক্রির তালিকায় শীর্ষে আসছে সেটা। এই বিষয়টা আমি মাঝে কিছু শূন্যতা নিয়ে শুনবো, আর দর্শনের প্রভাব এই বিষয়টা একটু শুনতে চাই। আমাদের জীবনে পরিপূর্ণতা কখনোই আসে না, সবকিছুতেই শূন্য, মানে কিছু শূন্যতা রয়েই যায়। তো পরিপূর্ণ হয়ে গেলে তো আসলে জীবন থাকে না, জীবনে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না, জীবনের আকাঙ্ক্ষাই চলে যায়। তো কিছু মানে শূন্যতা থাকাটাই ভালো। সেই শূন্যতা নিয়ে আমরা আলোচনা করেছি, মাঝে কিছু শূন্যতা। এটা একটা সংসারের মাঝে কিছু শূন্যতা থাকতে পারে, আহ, একজন মানব মানবীর প্রেমের মধ্যে কিছু শূন্যতা থাকতে পারে, আহ, যে কোনো প্রাপ্তিতে কিছু শূন্যতা থাকতে পারে। তো এটার মূল দর্শনটা এই জায়গায় যে আহ, আমরা সারা জীবন ছুটে চলি পরিপূর্ণতা পাওয়ার আশায়, কিন্তু আসলে কিছু শূন্যতা থেকেই যায়। সেই শূন্যতা নিয়েই আমরা আলোচনা করেছি। আপনার এই লেখালেখির বাইরে আর বিশেষ কোনটা ভালো লাগার মতো কাজ কোনগুলো করেন? যেটাই লিখি আসলে ভালো লাগা থেকেই করি। আহ, এছাড়া আমি কিছু শর্ট ফিল্মসে হুম, কাজ হুম। করেছি, যেখানে সামাজিক মূল্যবোধ নীতিবোধ গুলাকে তুলে আনার চেষ্টা করেছি সব বয়সীদের জন্য। নীতিবোধ মূল্যবোধ বললেই আমরা হয়তো মনে করি এটা শুধু বয়স্কদের জন্য, আসলে তা না। কিশোরদের জন্য, তরুণদের জন্য, যুবতীদের জন্য, সব বয়সীদের জন্যেই আমি চেষ্টা করি কিছু লিখতে, কিছু কাজ করতে। আমি যে নাটকই লিখি না কেন, যে নাটক পরিচালনায় থাকি না কেন, আমি চাই কিছু মেসেজ দিতে সমাজকে, ব্যক্তিকে। এটার কারণ হচ্ছে আমি মনে করি একজন লেখকের ভূমিকা শুধুমাত্র লিখে যাওয়া না, শুধু বিনোদনের খোরাক হওয়া না, সাথে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, একটা জেনারেশনের প্রতি দায়বদ্ধতা থাকে, যেন আমার পরবর্তী জেনারেশন এসে বলতে পারে যে আমি এই জেনারেশনের জন্য কিছু লিখে গিয়েছিলাম। পজিটিভ থিঙ্কার চ্যানেলে আপনি যে প্রোডাক্টগুলো করছিলেন সেগুলো কি এখন অব্যাহত থাকবে, না এটা কম আসতে মনে হয়? এই পজিটিভ থিঙ্কার্সটা আমরা মূলত তিনজন মিলে এটা করেছিলাম। আমি, রন্টি চৌধুরী, দিদার, যে সমাজের দায়বদ্ধতা থেকে কিছু একটা করা দরকার আমাদের। তো সেখান থেকেই মূলত শুরু আমাদের এই যাত্রাটা, যেখানে হচ্ছে আমরা চেষ্টা করেছি মূল্যবোধ নিয়ে কাজ করতে, ন্যায় নীতির কথা বলার চেষ্টা করেছি। তো কাজ করছি, এবং আরো অনেকগুলোই, আরো 10-12টা আমাদের তৈরি করা আছে, ওগুলো এখনো ফাইনালাইজ হয়নি। আশা করি অচিরেই রিলিজ পাবে। আমরা চেষ্টা করব সমাজের জন্য কিছু করার না, চেষ্টা করি। আপনি একদিকে লিখছেন, জি, নাটক লিখছেন, শর্ট ফিল্ম বা মোটিভেশনাল এই বিষয়গুলো করছেন, এরপরেও কি আর কোনো কিছু করার ইচ্ছা আছে আপনার অবশ্যই ভবিষ্যতে? আমার ফিল্ম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা। কোনো একটা মুভিতে স্ক্রিপ্টিং করা, বা এটা নিয়েও কথাবার্তা চলছে। আশা করি সেখানেও কিছু অবদান রাখতে পারবো সমাজের প্রতি, দেশের প্রতি। না, ধন্যবাদ সাকিব রায়হান আমাদেরকে সময় দেওয়ার জন্য। তার আগে একটু জিজ্ঞাসা করবো যে আগামী বই মেলায় বা এখন লেখালেখির মধ্যে কোনটাকে গুরুত্ব দিচ্ছেন, বা আমরা আগামী দিনে আপনার কাছ থেকে কোনটা পাবো? আমি ব্যক্তিগত জীবনে চাকরি করি, জানেন আপনি। আহ, সবকিছু সামলে আসলে একটার বেশি বই লেখা আমার জন্য প্রতি বছর খুবই কষ্ট হয়ে যায়। একটাই অনেক কষ্ট করে লিখি। তো সামনের বছর ইনশাল্লাহ একটা লিখবো, এবং প্লট মোটামুটি রেডি হয়ে গেছে। তো আশা করি খুব মজার একটা কিছু আসবে, খুব ভালো লাগার একটা কিছু। আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ করার আগে আমাদের পাঠক, আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর পাঠকদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা অনুরোধ, আমরা সবসময় যে কোনো বই বা সাহিত্য, নাট্যকর্ম হোক, সিনেমা হোক, আমরা সবসময় বিনোদন খুঁজি। অবশ্যই আমরা বিনোদন পছন্দ করি, বিনোদন চাই। একই সাথে যে মেসেজগুলো থাকে, পজিটিভ বা ভালো মেসেজগুলো থাকে, সেগুলোকেও ধারণ করতে হবে। প্রত্যেককে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে, দেশের প্রতি, মানুষের প্রতি। যদি আমরা সবাই দায়িত্ব পালন করি, তখন বিনোদনটাও যদি সুষ্ঠু এবং সুন্দর বিনোদনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে এই দেশটা, এই সমাজটা আরো অনেক গ্রহণযোগ্য হবে, অনেক ভালো কিছু হবে।
পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে চাই। আশা করি সেখানে আপনারা সহযোগিতা করবেন আমাদের।